বাবা মাকে মারতে শুরু করলো। কেন? বিকজ মা তো ক্যারি করছে চিন্তা, মায়ের জন্য খুব ছোট্টবেলায় ওই ধান সেদ্ধ হচ্ছিল, তার মধ্যে পড়ে গেছিল। পড়ে যাওয়াতে ওর মুখটা খানিকটা জ্বলে যায়, কিন্তু বেশি হচ্ছে ওর হাতের সবকটা আঙ্গুল একদম জ্বলে শেষ হয়ে এরকম পিঞ্চ হয়েছিল। ওই বাচ্চাটি প্রায় 4 বছর ওই হাসপাতালে ছিল, একদিনও ওর বাবা মা কেউ দেখতে আসেনি। এটা হচ্ছে অন্য লেভেলের। কেউ লম্বা বেশি, কেউ মোটা বেশি, কেউ ফর্সা, হ্যাঁ এইটা ডিফারেন্স তো। কিন্তু এই ডিফারেন্সটাকে তো আমরা কেউ অ্যাবনর্মাল বলছি না। কেউ যদি আর 5 জনের মতো কাজ না করতে পারে, তাকে অ্যাবনর্মাল বলার রাইট আমার কি আছে? রাইট। আমাদের দেশে প্রতি 100 জনের মধ্যে 10 জন এক গুরুতর সমস্যার শিকার। এদের মধ্যে 2.21% মানুষের অবস্থা আরো শোচনীয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। উপযুক্ত ট্রিটমেন্ট না পেলে হয়তো এর হাত থেকে মুক্তি পাওয়া খুব একটা সহজ বলে মনে হয় না। ডিসেবিলিটি, মেন্টাল ডিসেবিলিটি, এই ছোট্ট শব্দটির চুপিসারে এক ভয়াবহ আকার ধারণ করছে আমাদের দেশে, কিংবা বলতে পারেন যে গোটা পৃথিবীতে। মানুষের মধ্যে এরকম পরিস্থিতি কেনই বা তৈরি হচ্ছে, এর লক্ষণ কি কি, বা এর থেকে মুক্তি পাওয়া আদৌ কি সম্ভব কিনা, আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলে এসেছি আমরা আইডিএসকে, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, কলকাতা। এখানে অ্যাডভান্স লেভেলের একাডেমিক রিসার্চ করা হয় হেলথ, এনভায়রনমেন্ট, উমেন এমপ্লয়মেন্ট, এডুকেশন, টেকনোলজি সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কিন্তু আজকে আমরা এখানে ডিসকাস করতে এসেছি এমন একটা বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিসেবিলিটি। আমরা আজকে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলবো, আর ওনার মুখ থেকেই আপনি অনেক আরও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবেন। যেমন ধরুন ডিসেবিলিটিটা কি, মেন্টাল হেলথের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা এই সমস্যাটা কতখানি ক্রিটিক্যাল হতে পারে। কিন্তু তার আগে এই ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর আরেকটা কথা বলি যে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হতে পারি আমরা। আর যত পারবেন এই ভিডিওগুলোকে শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের ফিডব্যাক আমাদের দরকার। সমাজের দর্পণ এপিসোড 6-এ আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যার সাথে বসবো, ডক্টর নন্দিনী ঘোষ। উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি। প্রায় 17 বছর ধরে উনি এই সোশ্যাল সায়েন্স নিয়ে যুক্ত আছেন। ওনার কাজ, পড়ানো, ওনার রিসার্চ সবটাই সোশিওলজি নিয়ে। তো চলুন আজকের পডকাস্ট শুরু করা যাক। নমস্কার ম্যাম, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাই। তো আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি, ডিসেবিলিটি। তো প্রথমেই আমরা জানতে চাইবো যে ডিসেবিলিটিটা অ্যাকচুয়ালি কী আর তার কত ধরনের হয়, সেটা একটু যদি বলেন। ডিসেবিলিটিটা আসলে হচ্ছে মানে তার বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতিবন্ধকতা। তো আমরা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ বলে থাকি। তো প্রতিবন্ধকতা যুক্ত মানুষ হচ্ছেন যাদের একটা
কোনো অসুবিধা আছে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে বা সেন্সারি হতে পারে, স্নায়বিক যেটাকে বলে, এই 3 ধরনের মেনলি হয়। তো এই অসুবিধার জন্যে তার যখন সমাজে আর 5 জনের মতো বাঁচতে অসুবিধা হয় বা সমস্যা হয়, আর 5 জনের যেই সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে, যেরকম পড়াশুনো হোক, খেলাধুলো হোক, সমাজে আর 5 জনের মতো ঘোরাফেরা করা হোক, তাতে অসুবিধা হয়, তাদেরকে আমরা বলি প্রতিবন্ধকতাযুক্ত মানুষ। আমাদের দেশের আইনে বলা আছে, যেটা রাইটস ফর পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট অফ 2016, ওটায় বলা আছে যে 21 ধরনের মানুষকে প্রতিবন্ধকতাযুক্ত মানুষ বলে ধরা হয়েছে, এবং এইটা বলা হচ্ছে যে প্রত্যেক 5 বছর এই ক্যাটাগরিগুলোকে রিভাইজ করা হবে। কেন এটা ধরা হচ্ছে যে সময়ের সাথে সাথে হয়তো আরও নতুন ক্যাটাগরি যোগ হবে এতে, তাই জন্য 21 ধরন প্লাস রিভিশন এভরি 5 ইয়ার্স। আচ্ছা, মানে আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, মেন্টাল হেলথের কি কোনো টাইপস আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে মেন্টাল হেলথে, মানে এই যে 21 ধরনের ডিসেবিলিটি আছে, এই 21 ধরনের ডিসেবিলিটির মধ্যে একটি ডিসেবিলিটি হচ্ছে সাইকোসোশ্যাল ডিসেবিলিটি, মানে যাদের কোনো মানসিকভাবে অসুবিধা থাকে সেরকম মানুষকে বলা হচ্ছে। সাধারণত মেন্টাল হেলথ যখন আমরা বলি, আমরা সাইকোসোশ্যাল ডিসেবিলিটির কথাই বলি, মানে যেটা বাংলায় আমরা সাধারণত বলে থাকি মানসিক রোগ, কিন্তু এখন আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি, আমরা সেটাকে বলি এটা সাইকোসোশ্যাল ডিসেবিলিটি। কেননা একটা সাইকোলজিক্যাল যেটা ইস্যু থাকবে কারুর, সেটা কিন্তু সামাজিক কারণেই হয়, সেটা কিন্তু কখনোই নিজে থেকে ভেতর থেকে আসে না, বেশিরভাগ সময় সামাজিক বা চারিপাশের যেরকমভাবে আমরা একটা মানুষকে দেখি সেটার থ্রু দিয়ে একটা ডিসেবিলিটি হয়। কিন্তু মেন্টাল হেলথ হচ্ছে তার থেকে অনেক বড়, মানে একটা সমস্যা যখন শুরু হলো তখন ওটা হচ্ছে ডিসেবিলিটি। কিন্তু মেন্টাল হেলথ হচ্ছে সবার জন্যে, যেখানে যার ডিসেবিলিটি আছে, যার ডিসেবিলিটি নেই, সবারই কিন্তু মানসিক স্বাস্থ্যর কথা আমরা বলে থাকি। যদি মানসিক স্বাস্থ্যকে আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে একটা মানসিক ডিসেবিলিটি হওয়ার চান্স আছে। এটা মেনলি ওই সাইকোসোশ্যাল ডিসেবিলিটি, কিন্তু এছাড়াও একটা আছে যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মানে যাদের একটু আর 5 জন মানুষের তুলনায় একটু বোঝার ক্ষমতাটা কম। হ্যাঁ, আমি তাদের আর 5 জনের মতো হয়তো অতটা তাদের বুদ্ধিটা নেই, সেই রকম হতে পারে, তাদেরকে আমরা বলি পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। ওকে, তো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেটা আপনি বললেন, সেটা আমরা কি বলতে পারি এটা জেনেটিক্যালি কিছু ইস্যু থাকতে পারে? মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আসলে একটা ব্রড স্পেকট্রাম, তার মধ্যে অনেক ধরনের কন্ডিশন পড়ে। মানে একদম যাদেরকে আমরা বলি পারসনস উইথ ডিলেড ডেভেলপমেন্ট, মানে তাদের ডেভেলপমেন্টটাই দেরিতে হচ্ছে, তার বুদ্ধির বিকাশটা দেরিতে হচ্ছে, এইরকম লোকও আছে। তার মধ্যে ডাউন সিনড্রোম যারা আছেন তারাও আছেন, আর তার সাথে ওই স্পেকট্রামের আর একটা সাইডে আছে যাদের অটিজম আছে, যাদের এবং অটিজমটাও স্পেকট্রাম, মানে যাদের খুব কম অটিজম আছে থেকে যাদের তীব্র অটিজম আছে, যাদের কম অটিজম আছে যারা কথা বলতে পারেন, আবার যাদের কম অটিজম আছেন কিন্তু কথা বলেন না, আর 5 জনের সাথে মিশতে পারেন না। ফলে এই পুরোটা না অনেকটা বড় একটা স্পেকট্রাম, আর এইগুলোর মধ্যে কিছু কন্ডিশন থাকলেও হতে পারে যেটা জেনেটিক্যালি, যেরকম ডাউন সিনড্রোম আমরা জানি জেনেটিক্যালি, যে আমাদের বডিতে তো 46টা ক্রোমোজোম থাকে, 23 করে, এইখানে কারোর যদি 47টা থাকে বা 49টা থাকে বা 44টা থাকে, সেই ক্ষেত্রে ডাউন সিনড্রোম হওয়ার একটা চান্স থাকে জেনেটিক্যালি, ওইটা জেনেটিক্যালি। কিন্তু জেনারেলি আমরা বলতে পারি না, মানে এটা খুব এস্টাবলিশড লিঙ্ক নয় যে জেনেটিক রিজনেই ডিসেবিলিটি হবে। এরকম অনেক ব্লাড ডিসঅর্ডার্স আছে, এরকম অনেক কিছু কন্ডিশনস আছে যেগুলো জেনেটিক প্রিডিসপোজিশন আছে। যেরকম ধরুন একটা আছে যেটাকে আমরা বলি মাসকিউলার ডিস্ট্রফি। মাসকিউলার ডিস্ট্রফিতে কিছু রিসার্চ বলছে যে মানে মা জিনটা ক্যারি করে, কিন্তু জেনারেলি পাস অন করে টু বয় চিলড্রেন, মানে তার ছেলে যখন হবে ছেলের চান্স আছে, তার মেয়ে ক্যারি করবে কিন্তু মেয়ের ডিস্ট্রফিটা হয় না, সেটা ছেলেরা। এটা কিছু রিসার্চ বলছে, কিন্তু এটা টোটালি এস্টাবলিশড না যে ইট ইজ জেনেটিক্যালি অর নট। আর এটা আমার কথা হচ্ছে যে যেহেতু আমি অ্যাক্টিভিস্ট,
জেনেটিক্যালি হলেই বা আমরা কি সেই মানুষটার সমাজে বাস করার জন্য আমরা কি সেই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে পেরেছি? সেটা অনেক সময় হয় না। এই যেটার কথা আপনাকে বললাম যে মা ক্যারি করেন এই সিউডোমাস্কিউলার ডিস্ট্রফি বলে, আমার একটা দেখা ইনসিডেন্ট আছে যেখানে মা বাবা তার 3টে ছেলেকে নিয়ে এসছেন এবং 3টে ছেলে ডিফারেন্ট স্টেজেস অফ সিউডোমাস্কুলার ডিস্ট্রফি। বড় জনেরটা অনেক বেশি ডেভেলপ করে গেছে, সে আর হাঁটতে পারে না। অ্যাকচুয়ালি তারা সবচেয়ে ছোটো ছেলেটাকে নিয়ে এসেছিলেন 8-9 বছর বয়স, বারবার পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো তারপরে যখন হিস্ট্রিটা ট্রেস করা হলো তখন দেখা গেলো 3টে ছেলেরই আছে এবং টেস্ট করা হলো, কনফার্ম হলো। এবার সোশ্যাল কেন এটা রেলেভেন্ট, যখন কনফার্ম হলো যিনি ডাক্তারবাবু ছিলেন উনি মা বাবাকে ডেকে বসিয়ে বললেন যে এই জন্যে হয়েছে এটসেট্রা এটসেট্রা। বাইরে বেরিয়েই আউটসাইড দ্য ক্লিনিক বাবা মাকে মারতে শুরু করলো। কেন? বিকজ মা তো ক্যারি করছে চিন্তা, মায়ের জন্য। আচ্ছা আচ্ছা, তো এটা কেন সোশ্যাল ইস্যু? দেয়ার হ্যাজ টু বি আ রেসপন্সিবিলিটি সামওয়্যার। আমার জেনে লাভ আছে কি, নাকি আমার ওই কন্ডিশনটাকে অ্যাড্রেস করতে? একদম একদম। বা আমার আমি জানতে পারি, সো দ্যাট আমি যদি ডাক্তার হতাম তাহলে আমার জানার দরকার, কেননা আমার ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আমার মা বাবাকে যে ওই জিনিসটা না জানালেও হয়তো চলতো। তো এইখানে না এইগুলো অনেক এথিক্যাল জিনিস আছে যেগুলো ডিসেবিলিটির সাথে জড়িয়ে আছে। তো এই ইস্যুটা আমার মনে হয় খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি ডিসেবিলিটি সবার মধ্যে থাকে কম বেশি? ডিসেবিলিটি সবার মধ্যে থাকে এরকম বলতে পারবো না, কিন্তু যে কোনো মানুষ লাইফের যে কোনো স্টেজে ডিসেবিলিটি হয়ে যেতে পারে। আজকে আপনি সব একদম ঠিক আছেন, আপনি একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনার হাত পা কাটা পড়লো, একদম একদম। বয়সের সাথে আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, হ্যাঁ, এগুলো সব কমে যাবে। দ্যাট ইজ আর একটা কাইন্ড অফ ডিসেবিলিটি যেটা আমরা অ্যাকোয়ার করছি বয়সের সাথে সাথে। হ্যাঁ, আমি যদি মাইনিং প্রবণ এলাকায় থাকি, সবসময় ওই বাস্ট করছে, অনেকেই দেখা গেছে যারা কানে শুনতে পায় না। সমুদ্রের ধারে যারা থাকে অনেকেরই কিন্তু কানে শোনার অসুবিধা দেখা দিচ্ছে ওভার টাইম, কেন ওই যে ঢেউয়ের আওয়াজ কন্টিনিউয়াসলি কানের কাছে গর্জন করছে। তো ফলে ডিসেবিলিটি নিয়ে জন্মাই না জন্মাই প্রত্যেকটা মানুষকে আমরা বলি যে পসিবিলিটি আছে যে ডিসেবিলিটি হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমরা দুটো টার্ম শুনি প্রায়, ডিপ্রেশন, অ্যাংজাইটি। তো এটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এগেন, আমি সাইকোলজিস্ট না, ফলে আমি এটার অথরিটি না, কিন্তু কথাটা হচ্ছে যে অ্যাংজাইটি ইজ সামথিং যেটা আমাদের সবার হয়। কোনো সময় পরীক্ষার আগে অ্যাংজাইটি হচ্ছে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অ্যাংজাইটি হচ্ছে, আবার সেটারই স্কেল আপ হতে পারে যখন আমার প্রচণ্ড নার্ভাসনেস হয়তো বেড়ে যাচ্ছে বাড়িতে। কোভিডের সময় আমাদের সবার অ্যাংজাইটি হয়েছে, তাই না? হ্যাঁ, যে বেরোচ্ছি কী হবে, মাস্ক ঠিক মতো পড়েছি তো, স্যানিটাইজ করেছি তো। সো অ্যাংজাইটি সব মানুষের মধ্যেই কম বেশি থাকে। ডিপ্রেশন সেটা জেনারেলি তখনই হয় যখন এটা স্কেলড আপ, ওটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে ওটা একটা কন্ডিশনের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেই কন্ডিশনটাকে আমরা অ্যাড্রেস করতে পারি থ্রু দ্য ইন্টারভেনশন অফ মেডিকেল প্রফেশনালস অর কাউন্সেলার্স। ডিপ্রেশনটাকে আমরা ইন্টারভিন করতে পারি। অ্যাংজাইটিটা সবসময় যে ইন্টারভিউ করার দরকার আছে এটা না, সবার মধ্যেই থাকে, বা আমরা ম্যানেজ করছি, হয়তো আমরা সবাই অ্যাংজাইটি নিয়ে ম্যানেজ করছি। মানে বাসটা দাঁড়াবে কিনা এটাও কিন্তু একটা অ্যাংজাইটি। হ্যাঁ, ঠিক সময় ট্রেনে এত ভিড়, আমি ট্রেনে উঠতে পারবো কিনা এটাও কিন্তু অ্যাংজাইটি, বাট দিস ইজ নট ডিপ্রেশন। ডিপ্রেশন হচ্ছে যখন সেইটাই স্কেল আপ করে এমন একটা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে কিন্তু আমি আর মানে ওটাকে কন্ট্রোল করতে পারছি না, তখন আমাকে একটা মেডিকেল হেল্প, আমার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাপোর্ট আমার দরকার। মানে অনেকজন তো এখন দেখা যায় যে ডিপ্রেশনটাকে নিজেই হয়তো ভেবে নিচ্ছে যে আমি ডিপ্রেসড। এখন সবার মুখ থেকে, প্রায় এই জেনারেশনে সবার মুখ থেকেই শুনছি যে ডিপ্রেসড, আই এম ডিপ্রেসড। মানে আমরা কি করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি উই আর সাফারিং ফ্রম ডিপ্রেশন? এগেন, মানে যেটা আমার বলার আছে এই ক্ষেত্রে, যে আমাদের ডিপ্রেশন জিনিসটাকে এতটা সহজে ডিসমিস করাটা উচিত নয়। হ্যাঁ, কেন সবারই অ্যাংজাইটি হচ্ছে, কখন এই অ্যাংজাইটিটা মানুষের স্কেল আপ হচ্ছে আমরা জানি না, এবং যেই মানুষটা স্কেল আপ হচ্ছে সে আরোই কম জানে।
কেন সে তো অ্যাংজাইটিটা নিয়ে বাঁচতে এমনভাবে বাঁচছে যে তার পক্ষে কিন্তু ডিসাইড করা যে আমি ডিপ্রেসড ইজ নট পসিবল। একদম। হ্যাঁ, তার চারিপাশে যারা আছে তারা কিন্তু দেখতে পারে আর বুঝতে পারে যে সে ডিপ্রেসড কিনা। এবং ডিপ্রেশন তো ওইরকম না যে সারাক্ষণ মানে একদম চোখ বন্ধ করে শুয়ে পড়ে আছে, সেরকম তো নাও হতে পারে। ডিপ্রেশন এটাও হতে পারে যে আমি আস্তে আস্তে ডিসএনগেজ করছি আমি যা করতাম, মানে আমি আর কলেজ যাচ্ছি না, আমি বন্ধুদের সাথে আর কথা বলছি না, হ্যাঁ আমি একলা একলা থাকছি, আমি কারুর সাথেই কথা বলতে চাইছি না, যা যা করতে ভালোবাসতাম সেগুলো আর করছি না। এইগুলো খুব সাইন্স অফ ডিপ্রেশন। কিন্তু যার হচ্ছে সে কখনো কিন্তু বলতে পারবে না যে আমার ডিপ্রেশন হয়েছে। তাই এই যে যেগুলো আমরা তথাকথিত বলি, আমরা বলি খুব ডিপ্রেস লাগছে, এত সমস্যা লাইফে খুব ডিপ্রেস লাগছে, এটার কিন্তু মানে কিছু কিছু মানুষের একটা রেকগনিশন হতে পারে যে সে ডিপ্রেসড, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু নিজেরা কখনোই বুঝতে পারে না যে একদম তারা ডিপ্রেসড। এটা কিন্তু আমার নন সাইকোলজিস্ট ওপিনিয়ন। হ্যাঁ, মানে যারা ডাক্তার আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, তারা অনেক ভালোভাবে এটা বলতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ডিপ্রেশন ইজ সিরিয়াস, বাট যে ডিপ্রেশনে চলে গেছে সে আইডেন্টিফাই সবসময় কিন্তু নাও করতে পারে। আচ্ছা ম্যাম, আপনার তো এত বছরের অভিজ্ঞতা, তো সেখান থেকে এরকম কোনো পার্সনকে আপনি পেয়েছেন খুব ক্রিটিক্যাল কন্ডিশন ওনার ডিসেবিলিটি, তো সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। মানে অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা শেয়ার করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনের মানুষ আমরা দেখেছি, তাই না? কাজ করতে গিয়ে মানে কোনো স্টেজে হয়তো একজনকে দেখে মনে হচ্ছে এ ভীষণ ক্রিটিক্যাল, আবার 4 বছর পরে যখন অন্য কাউকে দেখছি তখন সেখানেও সে বড় ক্রিটিক্যাল। মানে অনেকগুলো এক্সাম্পলই দিতে পারি। মানে এবং ক্রিটিক্যালিটিটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে ক্রিটিক্যাল, সবাই যে ইউনিফর্মলি একই সমস্যায় ক্রিটিক্যাল হবে তা কিন্তু নয়। যেরকম যখন আমি আমার পিএইচডি রিসার্চ শুরু করি, প্রথম একজন মেয়ের সাথে আমি কথা বলেছিলাম, আমি তো জেন্ডার আর ডিসেবিলিটি নিয়ে করেছি, একটি মেয়ের সাথে কথা বলেছিলাম সাউথ 24 পারগানাসে, ওর সেরিব্রাল পলসি, এবং একদমই ও হাঁটাচলা করতে পারে না, ইয়ে করতে পারে না, বাড়ির মধ্যে সারাদিন একাবদ্ধ থাকে, ভাই বোনেদের বিয়ে হয়ে গেছে, ভাই কাজে বেরিয়ে যায়, মার সাথে থাকে, মানে প্রায় তার কোনো সাপোর্ট সিস্টেমই নেই। হ্যাঁ, প্রচণ্ড একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং মানে সে এতটাই ডিপেন্ডেন্ট যে বাথরুম যেতে হলেও তার আর একটা মানুষ দরকার। সেইখানে দেখেছিলাম যে ও কিভাবে নিজেকে ম্যানেজ করে, এই মানে ওটা একরকমের ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং কিভাবে ও নিজে ঘষে একটা মেকশিফট পায়খানা অবধি যায়, সেখানে কি জল রাখা থাকে, মা বাবা বুঝে গেছেন জল রাখা থাকে, কি করে সে নিজেকে পরিষ্কার করে, আবার সে ফেরত আসে ঘরে। এবং ওই ক্রিটিক্যাল না, মানে তার যে নিজের মনে হচ্ছে যে আমি পরিষ্কার নই বা পরিষ্কার হতে পারিনি ঠিক মতো, এইটা একটা ক্রিটিক্যালিটি, এটা এক রকমের। আবার অন্য সাইড থেকে ফ্রম দ্য মেডিকেল পয়েন্ট অফ ভিউ হচ্ছে ক্রিটিক্যালিটিটা আবার অন্য রকমের। মানে কাউকে হয়তো আমরা পেয়েছি এমনই একটা কন্ডিশনে যে এক্ষুনি ইন্টারভেনশন করতে হবে। এই একটা যেরকম একটি বাচ্চা ছিল, তাকে এনেছিল, তার পোলিও হয়েছিল, প্রায় 20 বছর আগেকার কথা বলছি, বিহার থেকে ওকে নিয়ে এসেছিল কলকাতার একটি হাসপাতালে। এবার ওর চিকিৎসা, মানে ওর বেসিক্যালি একটা ছোট অপারেশন হবে, তারপরে ওকে জুতো ক্যালিপার দেওয়া হবে, ও হাঁটবে, এই প্ল্যানে এসেছিলো, বা 5-5.5 বছরের বাচ্চাটি। তারপরে দেখা গেল যে ওকে যখন অপারেশন হওয়ার জন্য আমরা টেস্ট করাতে শুরু করলাম, তখন কিছু একটা ভুল আসছে বলে ডাক্তার আরও ইয়ে দিল, দেখা গেল ওর হার্টে একটা ফুটো আছে। তখন আর ডিসেবিলিটি ইন্টারভেনশন করাই গেল না, তখন ওকে বলা হলো তোমরা এখান থেকে, ওটা একটা ডিসেবিলিটি হাসপাতাল ছিল, যে এখান থেকে নিয়ে তোমরা আগে একটা জেনারেল হাসপাতালে ওর হার্টের ফুটোটা ঠিক করাও, দিয়ে তারপরে 2 বছর পরে এসো, যাতে ততক্ষণে হার্টটা স্টেবিলাইজ করে গেছে, যাতে অন্য অপারেশনটাও নিতে পারে। এটা হচ্ছে অন্য, মানে আমরা যদি একটা ডিসেবলড মানুষের জীবনে দেখি যে তার রিহ্যাবিলিটেশনটা তার ফার্স্ট ইয়ে,
তারপরে তার এডুকেশন, শিক্ষা, তারপরে তার রোজগার। এবার ক্রিটিক্যালিটি কোনো জায়গাতেও থাকতে পারে। তো ওই বাচ্চাটির কথা যেরকম আমার এখনো মনে আছে। আর একটা ক্রিটিক্যাল ছিল ওই হাসপাতালেই, মানে এখানে ওটা আমার কাজের প্রথম জায়গা ছিল বলে আমার ওখানে আমি নিজে খুব শিখেছি ওখানে। আচ্ছা। একটি গুড়গুড়ি একটা বাচ্চা ছিল, মুর্শিদাবাদ না কোথা থেকে দিয়ে গিয়েছিল বাড়ির লোকেরা। ও খুব ছোট্টবেলায় ওই ধান সেদ্ধ হচ্ছিল, তার মধ্যে পড়ে গেছিল। পড়ে যাওয়াতে ওর মুখটা খানিকটা জ্বলে যায়, কিন্তু বেশি হচ্ছে ওর হাতের সবকটা আঙ্গুল একদম জ্বলে শেষ হয়ে এরকম ফিউজড হয়েছিল। তো ওইখানে প্লাস্টিক সার্জারি হতো, ভালো সার্জারি হতো। তো ওর ওই আস্তে আস্তে আঙ্গুলগুলো ছাড়ানো হচ্ছিল, একটা করে আঙ্গুল ফর্ম করা হচ্ছিল। এবং ওই বাচ্চাটি প্রায় 4 বছর ওই হাসপাতালে ছিল, একদিনও ওর বাবা মা কেউ দেখতে আসেনি। এটা হচ্ছে অন্য লেভেলের ক্রিটিক্যাল। এটাও ক্রিটিক্যাল। হ্যাঁ, কেন গ্রামে তারা হয়তো নিজেরাই খেতে পেতেন না, তার মধ্যে একটা ডিসেবল বাচ্চাকে কি করে তারা মানুষ করবেন, কি করে লালন পালন করবেন। এবং ডিসেবিলিটির সাথে যে একটা স্টিগমা আছে, সবসময় আমরা মনে করি প্রতিবন্ধকতা যুক্ত মানুষ মানে কিছুই করতে পারবে না। প্লাস আমি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিয়েও বলছি যে মা বাবা হয়তো এতই গরিব যে তাদের পয়সাটা নেই ওকে রেগুলারলি দেখতে আসার। হ্যাঁ, এই বাচ্চাটি আর একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, একে ওর একটা অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে ফ্যামিলি এসেছে, মানে অ্যান্ড একটা স্টেজের পরে আমরা বুঝতে পারলাম যে ও কিন্তু মা বাবাকে আর মনে নেই। তখন এইটাই তার ফ্যামিলি, এইখানে যারা আয়া মাসিরা ছিল, যারা ইয়েরা ছিল, আমরা ওর ফ্যামিলি হয়ে দাঁড়িয়েছি। এটা আবার আর একটা লেভেল অফ ক্রিটিক্যালিটি। মানে ক্রিটিক্যাল সিচুয়েশনটাই কিন্তু ভিন্ন ভিন্নভাবে হয়। কখনো হয় যে এই এখন যেরকম অটিজম নিয়ে অনেক কথা হচ্ছে, এবং অটিস্টিক ছেলে মেয়েদেরকে কী করে শেখানো হবে, কি করে ম্যানেজ করা হবে, সবাই বলছে বাবা ওদেরকে ম্যানেজ করা খুব ওরা কিন্তু সুন্দর। আমরা অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি বিদ্যারূপ ফাউন্ডেশন। তো একটা সংস্থাতে গিয়ে আমরা এটা জানতে পারলাম যে ওরা নর্মাল যে বাচ্চাদের থেকে অনেকটাই অ্যাডভান্স, মানে ওরা সব কিছু করছে। একটা অটিস্টিক বাচ্চাদের মধ্যে আমরা সব কিছুই আজকাল দেখতে পারি। ওরা ডান্স থেকে শুরু করে সিঙ্গিং, মোম বানাচ্ছে নিজেরা, কি সুন্দর ওদের হাতের কাজ। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একটু মানে রোম্যান্টিসাইজ করা। হ্যাঁ, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন, সেটা হয়তো 10 বছরের এফার্ট ওই অটিস্টিক বাচ্চাগুলোর পেছনে। 10 বছরের ইন্টারভেনশন, ট্রেনিং, রেগুলার থেরাপি, এইসব করে হয়তো আজকে সেই জায়গাটায় কিন্তু তার আগে আমি ফেরত যাই একটা জিনিসে, যেটা এটা আমার বলার, সেটা হচ্ছে যে নর্মাল কথাটা আমরা ইউজ করি না। হ্যাঁ, কেননা আমার মনে হয় যে প্রতিবন্ধকতা তো একটা কন্ডিশন। একদম। হ্যাঁ, তো যেরকম চুল পেকে যাওয়াটা একটা কন্ডিশন, হ্যাঁ, সেই রকম বয়স হয়ে যাওয়াটা একটা কন্ডিশন। সেখানে নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল বললেই কিন্তু অ্যাবনর্মালের কথাটা আসে। রাইট। আর ডিসেবল মানুষকে আমরা কেউই মনে করি না সে অ্যাবনর্মাল, আমরা যে মনে করি সে আলাদা। আচ্ছা, হ্যাঁ, ডিফারেন্ট। ওকে। হ্যাঁ, এবং আমরা ধরুন যদি আপনি চারিপাশে সমাজে না, ডিফারেন্টলি এবলও বলবো না, তার কারণ হচ্ছে আপনি গান করতে পারেন, হ্যাঁ, আপনি ডিফারেন্টলি এবল। আচ্ছা, আমি নাচ করতে পারি, আমি ডিফারেন্টলি এবল। তাই ওইসব না, ওই সুন্দর ইউফেমিস্টিক ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, যেটা সেটাই বলো, পার্সন উইথ ডিসেবিলিটি বলো, প্রতিবন্ধকতা যুক্ত মানুষই বলো। হ্যাঁ, এই ডিফারেন্টলি এবল বলে তাকে ইনসাল্ট করা কেন? সবারই আমাদের এবিলিটি আলাদা, কিন্তু আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করছিলাম, ডিফারেন্সের পয়েন্টটা, যেরকম এই ঘরে যদি আমরা 5 জন থাকি, আমরা 5 জন ডিফারেন্ট। একদম। হ্যাঁ, কেউ লম্বা বেশি, কেউ মোটা বেশি, কেউ ফর্সা। হ্যাঁ, এইটা ডিফারেন্স তো, কিন্তু এই ডিফারেন্সটাকে তো আমরা কেউ অ্যাবনর্মাল বলছি না, যে ও 6 ফুট লম্বা ও অ্যাবনর্মাল, একদম বলছি না তো। তাহলে আমরা কেন, কেউ যদি আর 5 জনের মতো কাজ না করতে পারে, তাকে অ্যাবনর্মাল বলার রাইট আমার কি আছে? রাইট। আমার যদি আইডিয়া হয় যে আমি এখান থেকে ওই অবধি যাব, আমি হেঁটে যাচ্ছি না ঘষতে যাচ্ছি না হুইল চেয়ারে যাচ্ছি না বসে বসে যাচ্ছি, ডাজন্ট ম্যাটার। পারপাসটা হচ্ছে এখান থেকে ওখান অবধি যাওয়া। এখান থেকে ওইখান অবধি যাওয়ার রাস্তাটা কি আমার জন্য তৈরি করা হয়েছে? সেই রাস্তাটা কি আমার জন্য অ্যাক্সেসিবল আছে? সেই রাস্তাটা কি আমি ব্যবহার করতে পারছি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেইটা ডিসাইড করে
কে নর্মাল হিসেবে কাউন্টেড হবে আর কে অ্যাবনর্মাল। আমরা তো ডিসাইড করেছি না আমাদের 2 পা আছে মানে 2 পায়ে হাঁটতে হবে, একদম তাই তো? দ্যাট ইজ নর্মাল। বেশিরভাগ লোকেরা 2 পায়ে হাঁটছে তাই দ্যাট ইজ নর্মাল। নো, নর্মাল ইজ being able to do one's work। আমার জীবনে যা যা কাজ আছে আর 5 জন মানুষ যা যা করছে আমি কি সেই কাজটা করতে পারছি? আমি কি পড়াশোনার সুযোগ পাচ্ছি? এইটা না, এটা একটা। সেকেন্ড হচ্ছে অটিস্টিক বাচ্চাদের নিয়ে রোমান্টিক, প্লিজ আমার এটা কেননা মানে আমিও বলছি এটা নিজের দায়িত্ব নিয়ে, কেন আমিও মাঝে মাঝে ওরকম ফিল করি। হ্যাঁ, আচ্ছা, আই এম মানে আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে আধ ঘন্টা দেখছি, তাই রাইট রাইট রাইট, আধ ঘন্টা দেখছি, তার মধ্যে আমরা বলছি বাহ কি সুন্দর করতে পারে। ওই কাজটাই যখন একটা সো কল নন ডিসেবল মানুষ করছে তখন তাকে কিন্তু বাহ বলছি না। তার মানে আমাদের মন থেকেও কিন্তু দয়া হচ্ছে, এই বাচ্চাটার এত অসুবিধা তাও করতে পারছে, বাহ বলতেই হবে। এটা একটা সাইড। কিন্তু ওই বাচ্চাটির সাথে যদি আপনি 24 ঘন্টা থাকেন এই ফিলিংটা আর আসবে না। কারণ 24 ঘন্টা একটি অটিস্টিক বাচ্চাকে ম্যানেজ করা, যে ভীষণ হাইপার অ্যাক্টিভ, যে সারাক্ষণ এপাশ থেকে ওপাশ ইয়ে করছে, ধাক্কা মারছে, ইয়ে করছে, হ্যাঁ, সেই বাচ্চাকে 24 ঘন্টা ম্যানেজ করা, সেই মানুষটিকে 24 ঘন্টা ম্যানেজ করা কিন্তু খুব চাপের ব্যাপার। একদম, হ্যাঁ। তাই জন্য মানে ওই বলছি যে রোমান্টিক আইডিয়াস ভালো লাগে। আমি এটা বলছি না যে তারা প্রগ্রেস করেনি, আমি ওই যে বললাম প্রথমে ফেরত গিয়ে বলছি যে যাকে আপনি দেখছেন দেখে বাহ বলছেন, আমিও বলি, হ্যাঁ একদম না, সে কিন্তু হয়তো 10 বছরের ইন্টারভেনশনের পরে ওই জায়গাটায় পৌঁছে। রাইট রাইট। এবং এই 10 বছর ধরে ওর পরিবার, ওর টিচার, ওর থেরাপিস্ট, কেয়ার গিভার্স সবাই মিলে হয়তো কাজ করে ওকে এই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। যখনই আমরা প্রতিবন্ধকতার কথা ভাবি বা প্রতিবন্ধকতা যুক্ত মানুষের কথা ভাবি, এইটা বুঝতে হবে যে কিছু ডিসেবিলিটি আছে যেগুলো স্লাইটলি ইজিলি ম্যানেজ। যেরকম যারা চোখে দেখতে পায় না, তাদেরকে আমি যদি একরকমভাবে তাকে ঘোরাফেরাটা শিখিয়ে দিতে পারি, তার ইন্ডিপেন্ডেন্ট মোবিলিটি করে দিতে পারি, তার পড়াশুনো শেখার ব্যবস্থাটা আমি করে দিতে পারি, তাহলে তাকে ইন্টিগ্রেট করা ইনটু সোসাইটি ইজ মাচ ইজিয়ার। কিন্তু যেই আপনি যেরকম বলছেন যে যেই আমি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে চলে যাচ্ছি, সেখানে কিন্তু কাজটা অনেক বেশি টাফ। একটা তো ওর কন্ডিশনের জন্য টাফ, আর যখনই আমরা এই মানুষদের পাচ্ছি বাকি সমাজের মনোভাবটা এতই ডিফারেন্ট তাদের ব্যাপারে, এতই আমরা তাদের হীন বলে ভাবি যে তাদেরকে আমরা কোনোভাবেই কিন্তু ইনক্লুড করতে চাই না। এইটা একটা বড় সমস্যা। ম্যাম, আমরা সমাজে এই ডিসেবল মানুষদের অ্যাপ্রোচিংটা কীরকম রাখতে পারি? হ্যাঁ, মানে সমাজে জেনারেলি এখন অবধি যেটা আছে সেটা হচ্ছে ডিসেবল মানুষদের একটা লেভেলে করুণার চোখে দেখা হয়, আহারে ও পারছে না, কত কষ্ট, হ্যাঁ, এইটা একটা লেভেলে দেখা হয়। সেকেন্ড জিনিসটা দেখা হয় যেটা আমরা ডিসকাস করেছি যে নর্মাল অ্যাবনর্মাল, হ্যাঁ ও অ্যাবনর্মাল, হ্যাঁ ও অ্যাবনর্মাল বলে ওকে সমাজ থেকে আলাদা করে রেখে দাও, হ্যাঁ, এই ধরনের একটা মনোভাব আমরা দেখতে পাই। আর থার্ড মনোভাব হচ্ছে যে এই সমাজ ব্যবস্থা তুমি যেমন করে পারো তুমি এর মধ্যে পার্টিসিপেট করো, পার্টিসিপেট করতে পারলে তোমাকে আমরা নেব, নাহলে তুমি আলাদা থাকবে। যেটা মানে যারা চোখে দেখতে পান না তারা অনেকটাই করতে পেরেছেন, যাদের হাঁটা চলার সমস্যা আছে তারাও বেশ খানিকটা করতে পেরেছেন, কিন্তু বাকি ডিসেবল মানুষরা কিন্তু এখনও সমাজের ফ্রিঞ্জেসে বাস করে, তারা একদম সাইড লাইনে বাস করে, তারা পার্টিসিপেট করতে পারে না। তো সমাজের আমরা যেটাকে বলি একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলি, আমরা একটা ইনক্লুসিভ সমাজের কথা বলি, যেখানে সব মানুষেরই কিন্তু সমান অধিকার আছে বেঁচে থাকার। সব মানুষের, সে যেমনই হোক, সে পারছে পারছে না, করছে করছে না, যাই করুক না কেন, সব মানুষেরই কিন্তু আর 5 জনের মতো বাঁচার অধিকার আছে। একদম, হ্যাঁ, আর 5 জন মানুষ যেরকম স্কুলে গিয়ে পড়াশুনো করছে, এই বাচ্চাটিরও এই মানুষটিরও পড়াশুনো করার অধিকার আছে। আর 5 জন মানুষ যেরকম রোজগারে যাচ্ছে, সেরকম প্রতিবন্ধী মানুষেরও রোজগারের অধিকার আছে। এগুলো ছাড়া অন্য অন্য অধিকার যেগুলোর কথা আমরা বলি না, অন্যদের কথা বলি কিন্তু প্রতিবন্ধী মানুষদের কথা বলি না, সেটা হচ্ছে যে নিজের মতোভাবে বাঁচার অধিকার, একদম ঠিক, বিনোদনের অধিকার,
অপ্রতিবন্ধী মানুষ যারা, তারা সিনেমা দেখতে যাচ্ছে, পার্কে বেড়াতে যাচ্ছে, গঙ্গায় নৌকো করে বেড়াতে যাচ্ছে, প্রতিবন্ধী মানুষের জন্য কি সুবিধাটা আছে? বেশিরভাগ সময় নেই। তাহলে তাদের এই বিনোদনের যেটা অধিকার, তাছাড়াও পরিবারে থাকা বা পরিবার থেকে বেরিয়ে গিয়ে থাকা, এই যে চয়েস, তাই না, এই চয়েসটা প্রতিবন্ধী মানুষেরও থাকা উচিত। আমরা যদি এইরকম একটা সমাজ গড়তে পারি, তাহলে এখন যেটা আমরা দেখি, আমি বিশেষ করে সোশ্যাল এরিয়াটার কথাই এখন বলবো, কেন এডুকেশন, হেলথ, লাইভলিহুড আমরা সাধারণত বলি, কিন্তু এই যে আর 5 জনের মতো বাঁচার অধিকার যখন আমি বলছি, তখন আমি কাকে বিয়ে করব, সেই অধিকারটাও আমার থাকা উচিত। প্রতিবন্ধী মানুষকে কিন্তু সাধারণত বিয়ের অধিকার দেওয়া হয় না, রাইট, ওকে ডিসাইডই করতে দেওয়া হয় না যে ও বিয়ে করবে কি করবে না। ওর জন্য আমরা ডিসাইড করে দিই যে ওর বিয়ে হবে না, ও তো এরকম, তাই জন্য এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার অধিকার, বিয়ে নাই বা করতে পারি, কিন্তু একটা আমার যে একটা সম্পর্কে যাওয়ার অধিকার, এই অধিকারটা, হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় যদি আমরা আরও সমাজের 5 জনের মধ্যে এই ধারণাগুলো ঢুকিয়ে দিতে পারি যে আর 5 জন মানুষের যেরকম 5টা জিনিস করার অধিকার আছে, প্রতিবন্ধী মানুষকেও সুযোগ দিলে তারা করতে পারে। একদম ঠিক। তাহলে আমরা কি সেই সুযোগের ব্যবস্থাটা করে দিতে পারি? এইটা হচ্ছে আমার মেইনলি বলা, যে সমাজকে পাল্টাতে হলে সমাজকে এইভাবে পাল্টাতে হবে যে সমাজ আলাদা আলাদা ধরনের মানুষকে নিজের মতো করে দেবে, এই না যে নিজের মতো অন্যদেরকে হতে বলবে। একদম একদম, হ্যাঁ, সমাজ অ্যাডজাস্ট করবে যাতে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ সে একসাথে মিলেমিশে একই রকমভাবে বাস করতে পারে। আমার মনে হয় এইটা সবচেয়ে বেশি জরুরি। তো আমরা অনেক কিছুই আজকে জানতে পারলাম, ম্যামের মুখ থেকে শুনলাম যে ডিসেবিলিটি কী, ক রকমের হয়, আরও অন্য অন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা জিনিস সত্যি আমার খুব ভালো লাগলো, যেটা ম্যাম বললেন, আমরা সমাজের মতো করে চলবো না, সমাজ আমাদের মতো করে চলবে, মানে অ্যাডজাস্টমেন্টটা থাকা উচিত। আমাদের সেই রাইটটাই নেই যে আমরা কাউকে বলবো আমাদের জন্য তোমরা চেঞ্জ হও, রাইট, দ্যাট ইজ ভেরি ট্রু। তো এই সমস্ত জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের সবারই জানার দরকার। একজন ডিসেবল পারসন, দে ক্যান ডু, এভরিবডি হ্যাজ দ্য রাইট টু ডু অ্যান্ড দে ক্যান ডু। তো তাদেরকে কম ভাববো আর নর্মাল উইদাউট এনি ডিসেবিলিটি তাদেরকে খুব উঁচু পদ দেব, সেটা কিন্তু থাকা উচিত না। তো এটা আমি অনেক একটা লেসন আমি নিলাম আপনার কাছ থেকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমরাও এরকম অনেক বাচ্চাদের সাথে কাজ করে থাকি যারা হয়তো ফিজিক্যালি না, মেন্টালি খুব উইক, তাদের মা বাবাদের কাছ থেকে ওরা সেরকম ভালোবাসাটা পায় না, ও তাই জন্য হয়তো মেন্টালি আনস্টেবল থাকে সব সময়। তো তাদেরকে নিয়ে কাজ করা বা তাদের জন্যে কাজ করা, তাদের জন্যে কিছু করা, সেটা হচ্ছে বিদ্যারূপ ফাউন্ডেশনের কাজ। আমরা চেষ্টা করছি যাতে তারাও আমাদের মতো ভালো থাকুক, তারাও একটা ফিউচারে একটা জায়গা বানাতে পারুক, সেই নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সেটা সম্ভব করতে পারবো না। অলওয়েজ যে সাপোর্ট সিস্টেমটা আপনারা দিচ্ছেন, লট অফ থ্যাঙ্কস ফর দ্যাট, কারণ কি এতটা এক্সপেকটেশনস আমাদেরও ছিল না যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো, সেটার জন্য খুবই ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের সব ভিডিওস আপনারা দেখেনও, কিন্তু কখনো কখনো কেউ শেয়ার করতে চান না বা কমেন্ট করতে চান না। প্লিজ সেটা করুন, কমেন্ট করুন ভরে ভরে, যাতে আমরা অনেক ফিডব্যাক আরও গ্যাদার করতে পারি আপনাদের কাছ থেকে। তো সেটা অবভিয়াসলি করুন, আর সাবস্ক্রাইব তো করবেন, যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক ভালোবাসা দিন। ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে, বিদ্যারূপ ফাউন্ডেশন।